সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আরো একটি অ্যাসাইনমেন্ট ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ভোকেশনাল দশম শ্রেণীর 2021 অ্যাসাইনমেন্টের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের পঞ্চম অ্যাসাইনমেন্ট। আজকে পদার্থবিজ্ঞানের পঞ্চম অ্যাসাইনমেন্ট, সপ্তাহ সপ্তাহ 6, অ্যাসাইনমেন্ট 5। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সপ্তাহ 6 এবং অ্যাসাইনমেন্ট 5। অ্যাসাইনমেন্টের এখানে যে চিত্র দেখে বুঝতে পারতেছো যে আজকে অ্যাসাইনমেন্টটা কি সম্পর্কে। হ্যাঁ, আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ সম্পর্কে। আর এখানে যে তোমাদের গিফট ইমেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তেজস্ক্রিয়তার সিম্বল। তো এসএসসি ভোকেশনাল 2021 পদার্থবিজ্ঞান 2 অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 5। এবং আজকের অ্যাসাইনমেন্টের শিরোনামটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থসমূহ খুব সাবধানে ব্যবহার করতে হয়। তেজস্ক্রিয় পদার্থসমূহ খুব সাবধানে ব্যবহার করতে হয়, অর্থাৎ ব্যবহারের সময় অত্যন্ত যত্নশীল থাকতে হবে যাতে করে এ থেকে আমাদের ক্ষতিকর প্রভাবটা আমাদের ভিতরে না আসে। হ্যাঁ, এই জন্য খুব যত্নবান হতে হবে বা সাবধানে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম। আমরা এই অ্যাসাইনমেন্টটার শেষে যা শিখতে পারবো, অর্থাৎ আজকে শিখন ফলটা হবে তেজস্ক্রিয়তা ব্যাখ্যা করতে পারবে, আলফা বিটা ও গামা রশ্মির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। নির্দেশক, তো তোমাদের প্রশ্নে যে নির্দেশকগুলো আছে যার উপরে আমাদের আজকে অ্যাসাইনমেন্টটা করতে হবে, আহ, তা হলো 1 নম্বরে তেজস্ক্রিয়তা, 2 নম্বর আলফা বিটা ও গামা রশ্মি, 3 নম্বরের নির্দেশক হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার সম্পর্কে। তো আমাদের এই তিনটা বিষয়ের উপরে উত্তর লিখতে হবে। এবং 1 নম্বর উত্তরটা কি, কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এবং 2 নম্বর এবং 3 নম্বর উত্তরগুলো কিভাবে লিখতে হবে তার রুব্রিক্স তোমাদের প্রশ্নে দেয়া আছে। আমি প্রশ্নের মূল থিমটা লিখেছি, প্রশ্নটা লিখি নাই বা প্রশ্নটা তোমাদেরকে দেখাই নাই, যেহেতু প্রশ্ন সবার কাছে আছে। তো আজকে আমরা প্রথম প্রশ্নটা দেখব। প্রথম প্রশ্নটা কি আছে, তেজস্ক্রিয়তা। এটাতে 4 মার্কস। 4 মার্কস কিভাবে পাবো? তেজস্ক্রিয়তার সংজ্ঞা যদি লিখতে পারো তাহলে 1 পাবো, বৈশিষ্ট্য সহ তেজস্ক্রিয়তা ব্যাখ্যা করতে পারলে আরো 1, মোট 2 পাবো। একক উদাহরণ ও বৈশিষ্ট্য সহ তেজস্ক্রিয়তা ব্যাখ্যা করতে পারলে আরো 1 সহ মোট 3 পাবো। একক উদাহরণ এবং বৈশিষ্ট্য সহ তেজস্ক্রিয়তার ধারণা যদি আমি ব্যক্ত করতে পারি, ব্যাখ্যা করতে পারি, তবেই আমি 4 মার্কস পাবো। তো আমাকে 4 মার্কস পাওয়ার জন্য যতটুকু করা দরকার আমি সেভাবে তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটা সাজিয়েছি। প্রথমে তেজস্ক্রিয়তা। ভারী মৌলসমূহের একটি বিশেষ ধর্ম বা বৈশিষ্ট্য হলো তেজস্ক্রিয়তা। কতগুলি ভারী মৌলের নিউক্লিয়াস যে কোনো অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে বিশেষ এক ধরনের রশ্মি বিকিরণ করে, যা তাপ, চাপ, আলো, চৌম্বক ক্ষেত্র বা রাসায়নিক বিক্রিয়ার ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। মৌলের এই যে ধর্ম, এটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি তেজস্ক্রিয়তা আসলে মূলত একটা ধর্ম বা বৈশিষ্ট্য। কিসের? ভারী মৌল সমূহের ধর্ম। এই তেজস্ক্রিয় সম্পর্কে আমরা সংজ্ঞা বলে দিলাম। এরপর তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার 3 ধরনের একক আছে। কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর এককের নাম হচ্ছে বেকেরেল এবং এই এককটা হচ্ছে এসআই একক, অর্থাৎ আন্তর্জাতিক মানের এককটা হচ্ছে বেকেরেল। 2 নম্বর একক হচ্ছে কুরি এবং 3 নম্বর একক হচ্ছে রাদারফোর্ড। এই 3টে এককের আমরা যদি একটু জানতে চাই তাহলে লিখবো 1 সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ভাঙন বা একটি তেজস্ক্রিয় বিকিরণকে 1 বেকেরেল বলে। 1 সেকেন্ডে 3 × 3.7 ইন্টু 10⁻10টি তেজস্ক্রিয় ভাঙন বা 3.7 × 10⁻10টি তেজস্ক্রিয় বিকিরণকে 1 কুরি বলে।
তার মানে বুঝতে পারছি 20 এককটা বেকেরেলের চেয়ে 3.7 ইন্টু 10 গুণ বড়। অর্থাৎ 1 কুড়ি সমান সমান 3.7 ইন্টু 10 টি 10 বেকেরেল। এই টিটা দরকার নেই, হ্যাঁ, এই যে টি আছে এই টিটা দরকার নেই। আবার 1 সেকেন্ডে 10⁶ তেজস্ক্রিয় ভাঙন বা 10⁶ তেজস্ক্রিয় বিকিরণকে 1 রাদারফোর্ড বলে। তা আমরা এখান থেকে বেকেরেল, কুরি এবং রাদারফোর্ড সম্পর্কে জানলাম। অর্থাৎ এককটা জানা শেষ, এককটা লেখা শেষ। তারপর আমাকে যেটা লিখতে হবে, তেজস্ক্রিয়তার উদাহরণ। তেজস্ক্রিয়তার উদাহরণ দিতে গেলে আমরা লিখব প্রথমে ইউরেনিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম এবং অ্যাক্টিনিয়াম। এখানে 5টা আছে। তোমরা উদাহরণ হিসেবে আরো লিখতে পারো বা আরো একটা কমও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই উদাহরণটার একটা বিস্তারিত উদাহরণ দিতে হবে যে তেজস্ক্রিয়তা এখান থেকে আসলে কিভাবে পাই। সেক্ষেত্রে আমি ইউরেনিয়াম 238 এই আইসোটোপটাকে যদি একটু দেখি, তাহলে দেখবো এটা কোনো এক সময় এটা ভেঙে থোরিয়াম 234 উৎপন্ন হয় এবং সেই সাথে একটা হিলিয়াম পরমাণু উৎপন্ন হয়। হিলিয়াম পরমাণু মানে প্রোটন সংখ্যা হচ্ছে 2 এবং ভর সংখ্যা হচ্ছে 4। এটা হচ্ছে হিলিয়াম। এই হিলিয়ামই হলো আলফা রশ্মি বিকিরণের উদাহরণ। ঠিক আছে, তো আমাদের উদাহরণ কিন্তু হয়ে গেল। কি দিলাম? তেজস্ক্রিয়তার সংজ্ঞা, একক এবং উদাহরণ। এখন আমাদেরকে দিতে হবে বৈশিষ্ট্য এবং ব্যাখ্যা। তো প্রথমে আমরা ব্যাখ্যা দেই। কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাতের, অর্থাৎ n/p, n হচ্ছে নিউটন সংখ্যা, p হচ্ছে প্রোটন সংখ্যা, নিউটন এবং প্রোটন সংখ্যার অনুপাত হচ্ছে n/p। এই অনুপাতের মানটা যদি 1.5 অপেক্ষা বেশি হয়, হ্যাঁ, তাহলে প্রোটন প্রোটন বিকর্ষণধর্মী বল অতি দ্রুত বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয় বল প্রোটন ও নিউট্রনগুলিকে একত্রে ধরে রাখতে ব্যর্থ হয়, পারে না। কাজেই নিউক্লিয়াস অস্থায়ী হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভাঙতে শুরু করে এবং তেজস্ক্রিয় বিকিরণ করে। সাধারণভাবে কোনো মৌলের ভর সংখ্যা 210 বা তার বেশি যদি হয় ভর সংখ্যা, আমি কিন্তু প্রোটন সংখ্যার কথা বলিনি, ভর সংখ্যার কথা বলছি, তবে নিউটন এবং প্রোটন এদের যে অনুপাত বা ভাগফল সেটা হবে 1.5 অপেক্ষা বেশি। হ্যাঁ, তাই এদের তেজস্ক্রিয় ধর্ম বিদ্যমান। তাহলে সহজ কথা যদি বলি, আমি বলবো যে সকল মৌলের নিউটন এবং প্রোটন এর অনুপাত বা ভাগফল যদি 1.5 এর চেয়ে বেশি হয়, তবেই সেটা তেজস্ক্রিয় ধর্ম থাকবে। হ্যাঁ, তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের সঙ্গে সঙ্গে তেজস্ক্রিয় নিউক্লিয়াসটির প্রোটনের সংখ্যা পরিবর্তিত হতে থাকে। দীর্ঘ সময় ধরে যদি এরকম করে চেঞ্জ হতে থাকে, তাহলে কোনো এক সময় নিউক্লিয়াসটা স্থিত হবে আর তেজস্ক্রিয়তা হারাবে না, অর্থাৎ আর বিকিরণ করবে না, স্থিত থাকবে, শান্ত থাকবে কোনো এক সময়। এবং পরমাণু তেজস্ক্রিয়তা থাকে না, এটা কোনো এক সময় তেজস্ক্রিয়তা হারাতে হারাতে কোনো এক সময় এরকম একটা নিউক্লিয়াসে পৌঁছাবে যে তখন সে আর তেজস্ক্রিয়তা থাকবে না। এর একটা উদাহরণ দেই, রেডিয়াম Ra88 226 তেজস্ক্রিয়, কিন্তু সোনা Au79 197 ভর সংখ্যা, এটা তেজস্ক্রিয় নয়। এই উদাহরণটা দিব কেন এটা হলো, অর্থাৎ রেডিয়াম এই যে 226 এটা তেজস্ক্রিয়, অথচ স্বর্ণ বা সোনা 197 এটা তেজস্ক্রিয় নয় কেন। আমরা একটু আগে এই মাত্র যে যতটুকু শিখলাম, এখানে যতটুকু পড়াশোনায় শিখলাম তেজস্ক্রিয় ব্যাখ্যায়, সেটাই আমরা কাজে লাগাবো, দেখব কি হয়। এখানে লিখছি কারণ উল্লেখ করেছি, কারণ রেডিয়ামে নিউট্রন এবং প্রোটন সংখ্যা যথাক্রমে কত আছে, 198 এবং 88। আচ্ছা, নিউটন সংখ্যা কিভাবে বের করলাম? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করেছি। এই যে সূত্র দেখিয়ে দিয়েছি যে নিউটন সংখ্যা বাই প্রোটন সংখ্যা 226 থেকে 88 বিয়োগ করেছি, তার মানে নিউটন সংখ্যা পেয়েছি, বিয়োগ করে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করেছি। তারপরে কি করেছি, 88 হচ্ছে প্রোটন সংখ্যা দিয়ে ভাগ করেছি। ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম 1.57, তার মানে 1.5 এর চেয়ে বেশি। অবশ্যই তাহলে এটা তেজস্ক্রিয় পদার্থ।
এবং সোনার নিউটন এবং প্রোটন সংখ্যার অনুপাত অনুরূপভাবে আমরা বের করব। নিউটন বাই প্রোটন সমান সমান 197, এখানে দেওয়া আছে দেখো উদ্দীপকে। সে 197 থেকে নিচে 79 বিয়োগ করেছি, তার মানে নিউটন সংখ্যা বের করলাম। তারপর প্রোটন সংখ্যা 79 দিয়ে ভাগ করলাম, ভাগফল পেলাম 1.49। 1.49 মানে 1.5 এর চেয়ে কম। তার মানে যেহেতু 1.5 এর চেয়ে কম কি নিউটন এবং প্রোটন সংখ্যার অনুপাত, তা সেহেতু আমরা বলতে পারি স্বর্ণ তেজস্ক্রিয় নয়। সুতরাং আমরা বলতেই পারি এই ব্যাখ্যা থেকে যে রেডিয়ামে নিউটন সহ প্রোটন সংখ্যার অনুপাত 1.5 অপেক্ষা বেশি, তাই এটা তেজস্ক্রিয়। কিন্তু সোনার ক্ষেত্রে এই অনুপাতের মান 1.5 অপেক্ষা কম, তাই এটা তেজস্ক্রিয় নয়। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বৈশিষ্ট্য। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, এখানে বেশ কতগুলো বৈশিষ্ট্য আমি লিখেছি, তোমরা ইচ্ছা করলে এখান থেকে 4-5টি বৈশিষ্ট্য লিখতে পারো। তেজস্ক্রিয়তার একটি নিউক্লিয়াসের ঘটনা। তেজস্ক্রিয়তা আসলে কিন্তু বাহ্যিক কোনো ঘটনা না, এটা কোথার ঘটনা? নিউক্লিয়াসের ঘটনা, যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে। হ্যাঁ, ওই জায়গার ঘটনা। এটা ইলেকট্রনের সাথে কোনো সম্পর্ক নেই। নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণরত ইলেকট্রনের সাথে কোনো সম্পর্ক নেই। 2 নম্বরে, তেজস্ক্রিয়তা একটি স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত ও অবিরাম প্রক্রিয়া, যা চাপ, আলোক, উত্তাপ, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র ইত্যাদি কোনো কিছু বাহ্যিক প্রভাব দ্বারা প্রভাবিত হয় না। তেজস্ক্রিয়তায় সাধারণত কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস ভেঙে গিয়ে সম্পূর্ণ নতুন মৌলের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। অর্থাৎ আগের যে চেহারা, চরিত্র বা ব্যবহার ছিল, এটা চেঞ্জ হয়ে ওই ব্যবহার বা ওই আচার আচরণ আর থাকে না, নতুন একটা মৌলে পরিণত হয়। কারণ একটু আগে তো আমরা দেখলাম যে ইউরেনিয়াম ভেঙে কি হলো, থোরিয়াম হয়ে গেল। ঠিক এরকম থোরিয়াম আর ইউরেনিয়াম তো এক জিনিস না। তেজস্ক্রিয়তার পরমাণুর নিউক্লিয়াসের থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি বের হয়। এক ধরনের না, আসলে 3 ধরনের। যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। তাই বলবো এক ধরনের অদৃশ্য রশ্মি, যেমন আলফা, বিটা এবং গামা, তিনটাই কিন্তু লিখছি। তেজস্ক্রিয় রশ্মি উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন। এই যে রশ্মিগুলো বের হয় সেগুলো উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন এবং সহজেই অস্বচ্ছ কাগজ, পাতলা ধাতব পাত এগুলো ভেদ করতে যেতে পারে। তেজস্ক্রিয় যেহেতু পাতলা ধাতব পাত ভেদ করতে পারে, তাহলে তোমার আমার যে বডি, চামড়ার তৈরি মাংস, এটা কি ভেদ করতে পারবে না? হ্যাঁ, ভেদ করতে পারবে। ভেদ করলে কি হবে, আমাদের ভিতরে যে মেকানিজম গুলো সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়েছেন সেগুলো ধ্বংস করে ফেলবে, পরে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই ধাপে ধাপে পরবর্তী প্রশ্নের উত্তরে আমরা সে কথাও আলোচনা করব। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তেজস্ক্রিয়তার একটি সম্মুখবর্তী প্রক্রিয়া, অর্থাৎ এটা শুধু সামনের দিকেই এগোয়, এটা পিছন দিকে আর ব্যাক হয় না। অর্থাৎ ইউরেনিয়াম থেকে থোরিয়াম হচ্ছে, কিন্তু থোরিয়াম থেকে কখনো ইউরেনিয়াম আর পাওয়া যাবে না। এটা একটা সম্মুখবর্তী প্রক্রিয়া। এর বিপরীত প্রক্রিয়া অসম্ভব। 7 নম্বর, ফটোগ্রাফিক প্লেটের উপর তেজস্ক্রিয় রশ্মির ক্রিয়া আছে। আমাদের প্রথম প্রশ্নটা শেষ হলো এবং 4 মার্কস পেতে যতটুকু লিখতে হবে আমরা লিখে দিলাম। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে আলফা, বিটা এবং গামা রশ্মি সম্পর্কে আমাকে লিখতে হবে। এটা যদি লিখতে যাই তাহলে আমাকে কি করতে হবে, যে রুব্রিক্স গুলো আছে সেই রুব্রিক্স গুলো এখানে দেখো। আলফা ও বিটা এবং গামা রশ্মি কি তা লিখতে যদি পারি তাহলে 1 মার্কস পাবো। বৈশিষ্ট্য সহ যদি আলফা, বিটা, গামা লিখতে পারি তাহলে আরো 1 মার্কস সহ মোট 2 মার্কস পাবো। এরপর যদি উদাহরণ দিতে পারি, তারপরে যদি আমি বৈশিষ্ট্য লিখতে পারি, হ্যাঁ, ব্যাখ্যা করতে পারি, তাহলে পাবো আরো 1 মার্ক সহ মোট 3 মার্ক। এরপরে বলছে যদি চিত্র এঁকে উদাহরণ দিয়ে বৈশিষ্ট্য সহ আলফা, বিটা, গামা রশ্মির ধারণা ব্যাখ্যা করতে পারি, তবে পাবো আমরা ফুল 4 মার্কস। তো আমরা ঠিক এই ফুল 4 মার্কস পাওয়ার জন্য যা করতে হবে সেভাবে আজকের এই ক্লাসটি সাজিয়েছি। চিত্র, উদাহরণ ও বৈশিষ্ট্য সহ আলফা, বিটা, গামা রশ্মির বিকিরণ ব্যাখ্যা। প্রথমে আমি দেখলাম ধরন, কি কি ধরন লাগবে, চিত্র লাগবে, উদাহরণ লাগবে এবং বৈশিষ্ট্য লাগবে। আলফা রশ্মির ক্ষেত্রে দেখো চিত্র এঁকেছি প্রথমে, এই চিত্র তোমরা আঁকবে। তারপরে উদাহরণ দিয়েছি যে ইউরেনিয়াম 92 238, এটা থেকে থোরিয়াম 19 234 এবং হিলিয়াম 24 হলো। এই যে হিলিয়াম 24, এটাই হচ্ছে আলফা কণা বা আলফা রশ্মি। এরপরে আমরা আলফা রশ্মির বৈশিষ্ট্যগুলো দেখব। ধনাত্মক তড়িৎগ্রস্ত হিলিয়াম নিউক্লিয়াসই হলো আলফা রশ্মি। এই যে দেখলাম একটু আগে। আলফা কণার ভর প্রোটনের ভরের 4 গুণ। কেন প্রোটনের ভরের 4 গুণ? এই যে একটা হিলিয়ামের ভিতরে 4টা প্রোটন রয়েছে তাই। হ্যাঁ, প্রোটনের ভরের 4 গুণ, এবং সেটা কত?
6.642 ইন্টু 10⁻20 - 27 কেজি। আলফা কণার আধানের আলফা কণার আধান প্রোটনের আধানের দ্বিগুণ। আলফা কণার আধান প্রোটনের যে আধান তার চেয়ে দ্বিগুণ, অর্থাৎ 3.2 ইন্টু 10⁻19। আলফা প্রোটনের আধানের দ্বিগুণ কেন? কারণ এখানে দুইটা প্রোটন রয়েছে তাই। চারটা না, সরি, দুইটা প্রোটন রয়েছে তাই এখানে দ্বিগুণ আধান রয়েছে এখানে। তো 1.6 ইন্টু 10⁻19 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা 3.2 পাবো। তিনটি রশ্মির মধ্যে এই রশ্মির বেদন ক্ষমতা খুব কম, প্রায় 0.01 মিলিমিটার। পুরু অ্যালুমিনিয়ামের পাত ব্যবহার করে এই রশ্মিকে আটকে দেওয়া যায়, যেটা ভেদ করতে পারবে না। আলফা রশ্মির বেগ আলোর বেগের প্রায় 10 ভাগের হ্যাঁ 10%, তার মানে 100 ভাগের 10 ভাগ তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। আলফা কণা যেহেতু চার্জিত, মানে চার্জ আছে, তার মানে এটা চৌম্বক ক্ষেত্র দিয়ে বা তড়িৎ ক্ষেত্র দিয়ে একে বিক্ষিপ্ত করা যায়, এদিক সেদিকে দিক পরিবর্তন করা যায়। আলফা এর আয়নায়ন ক্ষমতা বিটা গামা এর তুলনায় অনেক বেশি, গ্যাসকে আয়নিত করতে পারে। এরপরে আমরা শিখব বিটা। বিটার চিত্র দেখলাম, তারপর আমরা বিটার উদাহরণ দেখব। এটা কি আছে? ওই আগের মতো থোরিয়াম 234, সেটা থেকে আমরা কিন্তু প্যালাডিয়াম প্যালাডিয়াম 91 234 পাই। তাহলে এখানে দেখো একটা প্রোটন সংখ্যা বেড়ে গেল, ভর সংখ্যা ঠিকই আছে, প্রোটন সংখ্যা বেড়ে গেল। তার মানে কি? প্রোটন সংখ্যা কিভাবে বাড়লো? কারণ এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, একটা ইলেকট্রন চলে গেছে, তাই এটা দেখাচ্ছে। এই যে ইলেকট্রনটা চলে গেল, এটাই কি? এটাই হচ্ছে বিটা। আমরা আর একটা উদাহরণ দিতে পারি, যেমন প্রথমে নিউট্রন। নিউট্রন থেকে একটা প্রোটন পেলাম। নিউটন থেকে প্রোটন পাওয়া মানে অতিরিক্ত একটা ইলেকট্রন যুক্ত হওয়া। হ্যাঁ, অতিরিক্ত একটা ইলেকট্রন যুক্ত হওয়া। সেই যে ইলেকট্রন যুক্ত হলো, সরি, আগের বার ইলেকট্রন যুক্ত হয়েছে, বিতাড়িত না, যুক্ত হয়েছে। এই যে অতিরিক্ত ইলেকট্রনটা যুক্ত হলো, এটা হচ্ছে বেটা রশ্মি। বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, ঋণাত্মক তড়িৎগ্রস্ত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন ই হলো বিটা রশ্মি। বিটা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান। একটা ইলেকট্রনের ভর যা, বিটারও ভর তা, অর্থাৎ ভর কত হবে? 9.1 ইন্টু 10⁻31 কেজি। একটি ইলেকট্রনের চার্জের সমান চার্জ, অর্থাৎ 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব চার্জ রয়েছে একটা বিটার। বিটা রশ্মির বেদন ক্ষমতা আলফা রশ্মির চেয়ে বেশি, কিন্তু গামা রশ্মির চেয়ে কম। এবং সেটা কত? 1 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়ামের পাত দিয়ে এই রশ্মিকে আটকানো যায়। তারপরে আমরা বলবো বিটা রশ্মির বেগ কত। বিটা রশ্মির বেগ প্রায় আলোর বেগের কাছাকাছি, অর্থাৎ আলোর বেগে 90%, শতকরা 100 ভাগের 90 ভাগই হচ্ছে বিটার বেগ হতে পারে। এবং সেটার মান কত? 2.7 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা এই যে রশ্মিটা আছে, বিটা রশ্মি, এটাকে বিক্ষিপ্ত করা যায়, কারণ এটার তো চার্জ রয়েছে তাই। তবে আলফা কণার বিপরীত দিকে বেশি থাকে, কারণ আলফা হচ্ছে কি? পজিটিভ, আর বিটা হচ্ছে নেগেটিভ, এই জন্য বিপরীত দিকে বিক্ষিপ্ত হয়। এর আয়নন ক্ষমতা আলফার চেয়ে কম, অর্থাৎ আমরা তো একটু আগে শিখেছি যে আলফা কণার আয়নন ক্ষমতা, মানে গ্যাসকে আয়নিত করতে পারে, এই ক্ষমতাটা আলফা কণার সবচেয়ে বেশি বিটা এবং গামার চেয়ে। তার মানে বলতেই পারে গামার আলফা কণার চেয়ে কম, তবে গামার চেয়ে বেশি। এরপর আমরা শিখবো গামা। দেখো, গামার চিত্র এঁকেছি, গামা বের হচ্ছে, গামার রশ্মি বের হচ্ছে, সেটা আমি দেখলাম। এবার গামার উদাহরণ দিলাম। এটা হিলিয়াম 3 2 নিউক্লিয়াস, সেখান থেকে হিলিয়াম 3 2 নিউক্লিয়াসই আছে, কিন্তু মাঝখান দিয়ে একটা গামা বা আলো বেরিয়ে গেল। এই আলো, গামা হচ্ছে মূলত আলো বা ফোটন বা তড়িৎচুম্বক তরঙ্গ। হ্যাঁ, গামা হলো ফোটন বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা একটা বৈশিষ্ট্য। গামা রশ্মি ভরহীন, এর কোনো ভর নেই। আলোর কি ভর আছে? তার মানে গামারও ভর নেই। গামা চার্জও নেই। গামা রশ্মির বেদন ক্ষমতা সবচেয়ে বেশি,
আমরা আলফা শিখছিলাম 0.01 মিলিমিটার অ্যালুমিনিয়াম পাত দিয়ে আটকানো যায়। বিটা দেখেছিলাম 1 সেন্টিমিটার পর্যন্ত দিয়ে আটকানো যায়। তবে এই যে গামা, এটাকে যদি আটকাতে চাই তাহলে 100 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়ামের পাত দরকার। গামা রশ্মির বেগ শূন্যস্থানে আলোর বেগের সমান। অর্থাৎ যেহেতু আমরা বলছি এটা ফোটন বা আলো তড়িৎচুম্বক তরঙ্গ, তার মানে এটা আলো যত বেগে চলবে গামা রশ্মি ঠিক তত বেগে চলবে। তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রে কোন ক্ষেত্রে দ্বারা বিক্ষিপ্ত হয় না, কারণ এর কোনো চার্জ নাই। যদি চার্জ না থাকে তাহলে এটা তড়িৎ ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্র দিয়ে, চৌম্বক ক্ষেত্র দিয়ে কোনো দিকেই এটাকে নাড়ানো সম্ভব না, বিক্ষিপ্ত করা সম্ভব না। গামা রশ্মির আয়নায়ন ক্ষমতা খুবই কম, একদম নেই বললেই চলে। কারণ একটু আগে দেখেছি যে আলফা রশ্মি সবচেয়ে বেশি, বিটা রশ্মির একটু কম, গামা রশ্মির সবচেয়ে কম। এরপর আমরা যদি সবগুলো একবারে দেখি তাহলে আমরা দেখব এইভাবে, যে সবগুলো যদি তোমরা চাইলে একবারে এইভাবে দেখতে পারো, অথবা তোমরা চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা করে নিচে নিচে তোমাদের খাতার নিচে নিচে লিখতে পারো। অর্থাৎ আলফা কণার বৈশিষ্ট্য উদাহরণ চিত্র লেখা শেষ, বিটা শুরু করেছো, তারপরে শেষ গামা শুরু করেছো, এভাবেও তোমরা করতে পারো। কিংবা তোমরা এইভাবে ছক আকারে একবারে আলফা বিটা এবং গামা সবগুলো একবারও লিখতে পারো। তো এই হলো আমাদের 2 নম্বর প্রশ্ন, 4 মার্কস তোমরা এইভাবে পেয়ে যাবে। তারপরে এরপরে আমরা শিখবো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার। তেজস্ক্রিয়তার ব্যবহার শিখতে গেলে আমাকে জানতে হবে প্রথমে তেজস্ক্রিয়তার একটা ব্যবহার লিখলে 1 মার্কস, তেজস্ক্রিয়তার ক্ষতিকর দিক লেখার পর যদি 2টি ব্যবহার লিখি তাহলে আরো 1 মার্কস, ক্ষতিকর দিক লেখার পর যদি 3টে ব্যবহার লিখি তাহলে আরো 1 মার্কস। যদি আমরা 4 মার্কস পেতে চাই তাহলে ক্ষতিকর দিক লেখার পর আমাকে 4টা ব্যবহার লিখতে হবে। আমরা সেভাবেই লিখেছি। দেখো ক্ষতিকর দিক, তেজস্ক্রিয়তা আমাদের অনেক উপকারে লাগে, কিন্তু এ থেকে মারাত্মক বিপদও ঘটতে পারে। উচ্চ মাত্রা তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহে নানা রকম সমস্যা সৃষ্টি করে। এই বিকিরণ থেকে মরণঘাতী ক্যান্সারও হতে পারে। দীর্ঘদিন মাত্রা অতিরিক্ত তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে থাকলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। মানুষ মানসিক বিকারগ্রস্ত হতে পারে, এমনকি বিকলাঙ্গতাও সৃষ্টি হতে পারে। তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব বংশ পরম্পরায় দেখা দেয়, অর্থাৎ একজনের থাকলে ওই বংশের পরবর্তী প্রজন্মেরও এই সমস্যাটা থাকতে পারে। যেমন হিরোশিমা বা নাগাসাকিতে যে অ্যাটম বোম, পারমাণবিক বোমা ফেলা ফেলা হয়েছে, সেখানে যে তেজস্ক্রিয় দূষণটা হয়েছে এবং সেই দূষণের প্রভাব 1945 সালে, সেই দূষণের প্রভাব আজকে 2021 সালেও রয়ে গেছে। বংশ পরম্পরায় মানুষ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। তেজস্ক্রিয় বজ্র জীবজগতের জন্য হুমকি স্বরূপ। সুতরাং যারা তেজস্ক্রিয় বিকিরণ নিয়ে কাজ করেন তাদের সতর্ক থাকতে হবে। মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয় বিকিরণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো ক্ষতিকর দিকটা আমাকে জানতে হবে তেজস্ক্রিয়তার উপকার বা ব্যবহার জানার আগে। তেজস্ক্রিয়তার 4টা ব্যবহার লিখতে বলেছে আমাকে, তাই 4টা লিখলাম। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে ফিশন প্রক্রিয়ায় উৎপাদিত তাপ শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ও জেনারেটরের ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তারপরে 2 নম্বর হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে বিশেষ করে দুরারোগ্য ক্যান্সার রোগ নিরাময়ে তেজস্ক্রিয়তার ব্যবহার আজ বহুল প্রচলিত। এছাড়া বিভিন্ন রোগ যেমন কিডনি ব্লকেট, মানে কিডনি যে যদি ব্লক হয়ে যায় সেটা ব্লকেট, থাইরয়েডের সমস্যা নির্ণয়ে চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয় আইসোটোপ বা তেজস্ক্রিয় ট্রেসার বা প্রদর্শক বা সন্ধায়ক হিসেবে ব্যবহৃত হয়। তারপরে কৃষিক্ষেত্র, কৃষিক্ষেত্রে বিশেষ করে উন্নত জাতের বীজ তৈরি ও গাছের জন্য প্রয়োজনীয় বিশেষ ধরনের সার উৎপাদনের গবেষণায় তেজস্ক্রিয় ট্রেসার সফলতার সাথে ব্যবহার হচ্ছে। শিল্প কারখানাতেও তেজস্ক্রিয়তা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে, কাগজ কলে কাগজের পুরুত্ব নিয়ন্ত্রণে, কাগজের ধোঁয়ার পরিস্থিতি নির্ণয়, ধাতব ঝালাইয়ের কাজে তেজস্ক্রিয়তা ব্যবহৃত হচ্ছে। খনিজ পদার্থের বিভিন্ন ধাতুর পরিমাণও নির্ণয় করতে এর ব্যবহার হয়। এমনকি রোগ নির্ণয়ের কাজেও তেজস্ক্রিয় সন্ধায়ক সফলতার সাথে কাজে লাগানো যায়। এখানে আমরা অনেক উপকারিতা জানলাম, তবে আমাদেরকে ক্ষতির দিকটা মনে রাখতে হবে। তেজস্ক্রিয় পদার্থের বহুমাত্রিক উপকারিতা উপকারিতা থাকলেও এর ক্ষতিকর দিক বিবেচনায় রেখে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার অত্যন্ত যত্নশীল থাকতে হবে। আর তা না হয় আমাদেরকে অনেক মাসুল গুনতে হবে ভবিষ্যৎ প্রজন্মকেও আমাদের ভুলের কারণে। তো
এই যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ সাবধানে ফেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পদক্ষেপ দেখিয়ে দিয়েছি। তো এখন তোমাদের একক কাজ থাকবে, এই অ্যাসাইনমেন্টটি তোমরা নিজে বুঝে পড়াশোনা করে তারপর নিজেরা করবে। বাড়িতে অ্যাসাইনমেন্টটি করবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্ট প্রকাশিত হওয়ার আগে লেখা শেষ করবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্ট যখন আমরা দিব তখন এই অ্যাসাইনমেন্টটি দিয়ে পরবর্তী অ্যাসাইনমেন্ট তোমরা নিয়ে যাবে। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।